আজ অনেক বছর পর আবার একটু ওয়েট করছি কারোর সাথে দেখা করার অপেক্ষায়। কিন্তু আজকে সাথে কর্তামশাই আছে। আগে কর্তামশাইয়ের জন্য এরকমভাবে রাস্তায় অনেক ওয়েট করেছি, কিন্তু আজকে কিন্তু কর্তামশাইকে নিয়ে একেবারে কারোর জন্য ওয়েট করছি। হঠাৎ মনে পড়লো যে আমি মৌমিতার সঙ্গে দেখা করবো, এত দূরে যাচ্ছি যখন। আবার ও তুমি যখন আমাকে ফোন করে আর ওই শরীর খারাপ যা হয় একটু ভালো তো রয়েছে এখন, তুমি যখন ফোন করতে মেয়েকে পড়তে দিতে হবে, ওরকম কিছু থাকলে তুমি তাদের কাছে পড়তে না নিয়ে দিতে হবে। এবার আমি খালি টেনশন করছি, আমার ওখানে টাইম লাগে, যারা ক্যাপিটাল লাগানো আমাদের গাড়িও এখানে দাঁড় করানো হয়। আমি ওকে বলছি যে এখানে একটা গাড়ি দাঁড় করানো। হ্যাঁ, ইকো গাড়ি ওই যে গাড়ি দাঁড় করানো হয়। তা কি বলো তো, এবার দাদা তো বসতে কষ্ট হচ্ছে। চলো দাদাদের দেখা করি আমি বিকেল। তো তোমরা তো দেখেই নিলে যে কার জন্য ওয়েট করছিলাম। তো এই হচ্ছে নিতুর কাহিনী, নিতু দিদিভাই। তো নিতু দিদিভাইয়ের সাথে কিন্তু আমার ওয়াইটিতে আসার সেই প্রথম পর্যায় থেকেই বন্ধুত্ব। তো সেই জায়গা থেকে দিদিভাইয়ের সাথে দেখা করার অনেক একটা আশা ছিল। তো সেই আশাটা আজকে পূর্ণ হলো। আর আমার বাড়ির অনেকটা কাছেই আজকে এসেছে দাদাভাইকে নিয়ে কোনো একটা কাজের জন্য। কেন এসেছে, কী কাজে এসেছে, কোথায় এসেছে, সমস্ত কিছু তোমরা দিদিভাই ব্লগ থেকে পেয়ে যাবে। তোমরা যারা জানো, চেনো, তারা তো দিদিভাই ব্লগ হয়তো এতক্ষণে দেখে নিয়েছো কিংবা সামনে দেখবে। আর যারা চেনো না, জানো না, তাদের বলে দিই, নিতু দিদিভাইও কিন্তু ডেইলি লাইফস্টাইলে ব্লগ করে নিতুর কাহিনী। তো তোমরা যাও, গিয়ে একবার নিতু দিদিভাইয়ের ব্লগ দেখে এসো, তাহলেই জানতে পারবে দিদিভাই কোথায় এসেছে, কেন এসেছে। শুধু এইটুকুই বলবো, তার অসুস্থ স্বামীকে সে সুস্থ করার জন্য যে যেখানে যেমনটা বলছে সে তেমনটাই করে বেড়াচ্ছে। তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যে দাদাভাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর দিদিভাই যেন তার জীবনের সবথেকে বড় সম্পদটাকে এইভাবে আগলে ধরে বেঁচে থাকতে পারে। তো যাই হোক, এই হচ্ছে নিতু দিদিভাই, ওই হচ্ছে দাদাভাই, আর পাশে ওই যে হাসছে দেখতে পাচ্ছ, ও হচ্ছে চৈতালি। তোমরা মোটামুটি এই কয়জনকে তো অনেকেই চেনো, যারা চেনো না তাদের জন্য আমি একটুখানি বলে দিলাম। তো দিদিভাই দমদমে এসেছিল, আমার বাড়ি থেকে অনেকটাই কাছে। তো আমাকে জাস্ট সন্ধ্যে 6টা নাগাদ দিদিভাই ফোন করে বলল যে আমি দমদমে এসেছি। তো তখন আমার মেয়েকে পড়তে দিতে যেতে হবে, তার মধ্যে আমার ভিডিও আপলোড করতে হবে। কোনো রকমের ভিডিওটা আপলোড করেই আমি দৌড় দিই নিতু দিদিভাইয়ের সাথে একটু দেখা করার জন্য, কারণ আমার বাড়ির অনেকটাই কাছে সে এসছে, আর না দেখা করব এটা তো হতেই পারে না। কিন্তু কি বলো তো, একটু আফসোস রয়ে গেল যে দিদিভাইকে আমার বাড়িতে নিয়ে আসতে পারলাম না। আসলে দিদিভাইরা এমন একটা কাজে এসেছে যে সেখানে তো তাদের অনেকটা টাইম লেগেছে, আর সেখান থেকে যে আমি আমার বাড়িতে নিয়ে আসবো সেই সময়টুকু আর ছিল না। তো সেই জন্যই হয়নি। আর সত্যি বলতে আমার খুব আফসোস হচ্ছে আরও একটা জিনিস ভেবে, যে দিদিভাই যদি আমাকে আগে একটু বলতো, আমি তাহলে ওদের জন্য একটু কিছু খাবার তৈরি করে নিয়ে যেতে পারতাম। আমার হাতে সেই সময়টুকুও ছিল না যে ওদের জন্য কিছু করে নিয়ে যাব। তো যাই হোক, দিদিভাইয়ের সাথে দেখা করে খুব ভালো লেগেছিল আমার। জীবনে এই প্রথম একজন অচেনা মানুষের এতটা কাছে গেলাম। তো যাই হোক, সত্যি দিদিভাই খুব ভালো লাগলো। আবার যখন আসবে অবশ্যই আমার বাড়ি থেকে আমাদের বাড়ি এখান থেকে 5 কিলোমিটার। ঠিক আছে, আসছি। মৌমিতার সাথে দেখা হয়ে গেল, অনেক দিনের ইচ্ছা ছিল। ঝগড়া করবে বলে আজকে আমি ফোন করেছি। এর আগের বার ঝগড়া করেছিল যে বাড়ির সামনে থেকে চলে গেলে, তবে আজকে দেখা হয়ে গেল। এর আগে একদিন বাড়ির সামনে দিয়ে চলে গেছে, তা আমি বলছি না এইখান থেকে যখন এইটুকু যাওয়া যায় তাহলে আমার সাথে দেখা করবে না কেন বলো তো। বাড়িতে যাওয়ার কথা বলছে, কিন্তু অলরেডি আমাদের অনেক দেরি আর হয়। এই একজন মানুষ, আর একজন তো বিদেশে থাকে, যে আমাকে প্রথম থেকে এই পর্যন্ত সাথ দিয়ে এসেছে। তাহলে এই মানুষগুলোকে আমি বলি তো। শিশির তোমাকে খুব মিস করছি। শিশির থাকলে পুরো হয়ে যেত। তো চলো, দিদিভাইয়ের সাথে তো দেখার হলো, আর কাকে মিস করছিলাম তোমরা তো জানতেই পারলে। সত্যি শিশির যদি থাকতো তাহলে খুব ভালো হতো, কারণ শিশির আর এই নিতু দিদিভাই এরাই হচ্ছে আমার একদম প্রথম সময়ের থেকে যে যারা আজ পর্যন্ত আমার কাছ থেকে দূরে যায়নি। আর হ্যাঁ, তারা কিন্তু তাদের নিজেদের চলার পথে অনেকটা এগিয়ে গেছে, আমি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছি, তাও কিন্তু তারা আমার হাত ছেড়ে দূরে পালিয়ে যায়নি। তারা এখনও পর্যন্ত আমার পাশে রয়েছে, আর আমি তাদের কাছে একটাই কামনা করব যে তারা যেন এইভাবে আমার সাথে পাশে থাকে। তো বন্ধুরা, এটা কিন্তু নেক্সট ডে মর্নিং। তো আজকের দিনে সকাল থেকে কি কি করছি না করছি এবার তোমাদের সামনে তুলে ধরবো। তো সকালবেলা দেখতেই পেলে সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, কর্তামশাই সেই সিলিন্ডারটাই আর কি লাগালো। আর এখানে আমি সবজি কাটাকাটি করতে বসে পড়েছি। আজকে বাজার থেকে একটা বেশ বড় দেখে ঝিঙে নিয়ে আসা হয়েছে। আজকে ঝিঙে আলু পোস্ত হবে। বলছি না, গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগছে না,
তো আজকে ঝিঙে আলু পোস্ত করব। আর ওই যে দেখো পাট শাক দেখতে পাচ্ছ, পাট শাক দিয়ে ডাল দিয়ে করব। পাট শাক দিয়ে ডাল দিয়ে এর আগে আমার খুব একটা বেশি খাওয়া হয়নি, 2-1বার হয়তো খেয়েছি। আর কি জানো তো, যেই সব রান্না আর কি রেগুলার বেসিসে করা হয় না, হয়তো সময় বিশেষে অল্প স্বল্প করা হয় 2-1বার, তো সেই রান্নাগুলো মাঝে মাঝে আমি নিজেই ভুলে যাই। আবার একটু ওয়াইটি দেখে ঘাটাঘাটি করে তারপরে রান্নাবান্নাটা করে নিতে পারি। আর ওয়াইটিতে একটা জিনিসের কিন্তু খুব সুবিধা জানো তো, মানে নতুন যারা রান্না আর কি জানে না তাদের জন্য কিন্তু সত্যি বলছি ওয়াইটি একটা জাদুকর জিনিস। মানে একটুখানি ঘাটলেই হেন কোনো রান্না নেই যে তোমরা সেখানে পাবে না, সে যত পুরনোই রান্না হোক আর যত নতুনই রান্না হোক না কেন। তো যাই হোক, এখানে আগে ঝিঙেগুলো কেটে নিচ্ছি, ঝিঙে আলু কেটে নেব, তারপরে পাট শাকটা একটু বেছে নেব। আজকে এই দুটোই রান্না করব, ঝিঙে আলু পোস্ত আর পাট শাক দিয়ে মুসুরির ডাল দিয়ে। তো এই যে এখানে পাট শাক বাছছি, আর এদিকে কর্তামশাই এখানে এসে বসে পড়েছে, বসে আর কি গভীর আলোচনা করছি আমরা। মানে এর মধ্যে তো আর কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই, তো সেই জন্য একজন ট্যুর অপারেটর একটা লিস্ট পাঠিয়েছে কোথায় কোথায় তার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো সেই লিস্টটি আমাকে পড়ে পড়ে শোনাচ্ছে, এই মাসে এখানে যাচ্ছে, সেই মাসে সেখানে যাচ্ছে। তা আমি বলছি ওই শুনে শুনেই দিন কাটাই, কারণ এর মধ্যে তার কোথাও যাওয়ার সেরকম কোনো ইচ্ছে কিংবা মানসিকতা নেই। আসলে মেয়েটার জন্যই আর কি সব রকম চিন্তাভাবনা। তো দেখা যাক, আবার বলাও যায় না কখন কি মতিগতি পাল্টায়, আবার কোন দিকে কখন দৌড় দিই। কারণ বেশিক্ষণ আবার নিজেকে বাড়ির মধ্যে আটকে রাখতেও পারি না, এটা একটা ভীষণই বাজে দোষ। কী বলতো, মানুষের মদের নেশা যেরকম, সিগারেটের নেশা যেরকম হয় না, আমাদের ক্ষেত্রে না এই ঘোরার নেশাটা ঠিক সেরকম পাগল পাগল করে খায়। বিশ্বাস করো, ঠিক 3 থেকে 4 মাস, কি জোর হলে 6 মাস হয়ে গেলে না মনটা কেমন জানি আর কি আনছান করতে থাকে যে কতক্ষণে বাড়ির বাইরে 2-4টে দিন কাটিয়ে আসবো। তো যাই হোক, ওইদিকে তো শাক টাক বাছা হয়ে গেল, দুজনের অনেক গল্পগুজবও হয়ে গেল। এবার ভাবলাম না একটু জল পান করি, গলাটা একদম শুকিয়ে আসছে, জল টল খেয়ে এনার্জি নিয়ে তারপরে রান্নার দিকে ঝাঁপ দেবো। তো দেখো ওইদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে শাকটা ধুয়ে রেখেছি, আর ঝিঙে আলু তো কাটলাম তোমরা দেখলে, সেটা ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর এটা হচ্ছে সকালের আলুর তরকারি, আজকে সকালবেলা রুটি আর আলুর তরকারি মেয়েকে টিফিনও দিয়েছিলাম, আর আমরাও সেটা ব্রেকফাস্ট করেছিলাম। তো চলো এবার এখানে ডিমগুলো ধুয়ে নিই। ডিমগুলো না কালকে নিয়ে এসেছিলো, গরমের মধ্যে বাইরেই পড়ে রয়েছে, কালকে আর একদম সময় পাইনি যে ডিমগুলো একটু ধুয়ে তারপরে ফ্রিজে তুলবো। তাই সেই জন্য ভাবলাম যে না, আগে ডিমগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে তুলি, তারপরে গিয়ে অন্যান্য কাজবাজে হাত দেবো। তো সেই জন্য একটু ডিমগুলো ভালো করে ধুয়ে টুয়ে তুলছি। আর ডিমে যা নোংরা থাকে, মানে খুবই বাজে আর কি ব্যাপার একটা, ডিমে এতটা পরিমাণে নোংরা থাকে, তো সেগুলোকে যদি একটু ভালো করে ডলে মুছে না ফ্রিজে তুলি তাহলে আমার ভীষণ বিরক্ত লাগে। ডিমগুলো একটু পরিষ্কার করে তারপরে ফ্রিজে তুললেই মনটা একটু শান্তি লাগে। এইদিকে ডিমগুলো ধোয়াধুয়ি করতে করতে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর একটু বেশিই সেদ্ধ হয়ে গেছিলো, মানে আরও আগে একটুখানি এই পাতাগুলো দিতে হতো আর কি পাট শাকের। তো যাই হোক, কোনো ব্যাপার না, এখনই দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি সিদ্ধ করে নিই, তারপরে এটাকে ফোড়ন দেবো। তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলেও, তোমরা প্লিজ একটা লাইক দিও, আর পারলে একটা ছোট্ট করে কমেন্ট করে যেও। আর তোমরা যারা নতুন চ্যানেলটাকে ভিজিট করছো তাদের কাছে আরও একটা অনুরোধ রইল, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো এর পরের কাজে ফিরে যাই। এর পরের কাজ হলো এই যে টমেটো আর লঙ্কাও আনা হয়েছে, এগুলোকে একটু ধুয়ে টুয়ে রাখবো। কিন্তু ধোবো কি, জল যা গরম, নিজের হাত দিলেই পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে জল দিয়ে টমেটোটা ধুতে গিয়ে ওপরের চামড়াটাই নাই হালকা করে উঠে আসে। জলটা এত গরম, মানে হাত দেওয়া যাচ্ছে না, রীতিমতো হাত পুড়ে যাচ্ছে, এতটাই জল গরম। আর কতটা জল তুমি আলাদা করে ধরে রেখে সেই ঠান্ডা জলে কাজ করবে বলো তো, মানে সেটারও কোনো উপায় নেই। মানে ট্যাঙ্কির জল এত গরম হয়ে থাকছে না যে রীতিমতো কাজ করা দুষ্কর হয়ে যাচ্ছে। এর থেকে শীতকালে ঠান্ডা জলে কাজ করা আমি তো মনে করি অনেক ভালো। তো দেখো এইদিকে ডালটা আমার মোটামুটি হয়ে এসছে। তো আমি না ডালে আরেকটু জল দিয়েছিলাম, কারণ অনেকটাই থকথকা হয়ে গেছিলো, তো পাতাটা দিয়ে তো একটু ফুটতে দিতে হতো, তো সেই জন্য খানিকটা জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। কারণ এটা ফোড়ন দেওয়ার পর আবার একটু ফুটবে, তো একদম গাঢ় হয়ে গেলেও আবার ভালো লাগবে না, তো সেই জন্যই। তো দেখো এখানে খানিকটা তেলের মধ্যে 3-4 কোয়া রসুন একদম কুচি কুচি করে নিয়েছি, নিয়ে সেটাকেই ফোড়ন দিলাম, দিয়েই ডালটাকে ঢেলে দেবো। ব্যাস, এই হচ্ছে পাট শাক দিয়ে মুসুরির ডাল রান্না। আর নামানোর আগে অবশ্যই একটু মিষ্টি দিয়েছিলাম, আর নুন হলুদ তো দিতেই হয়েছে, যতটা পরিমাণ ততটা সেই বুঝে। তো এই হচ্ছে আমার পাট শাক দিয়ে মুসুরির ডাল, যেটা খেতে কিন্তু আজকে দারুণ হয়েছিল।
আর এই গরমের মধ্যে সত্যি খুব মানে ভালো একটা রেসিপি বলবো এই পাট শাক দিয়ে মুসুরির ডাল রান্নাটা। খুব ভালো লাগবে এই গরমে, এরকম হালকা পাতলা রান্না খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো ডালটা নামানোর পরে এখানে আমি এবার আলু ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি। আর এই সমস্ত রেসিপি তো তোমাদের কাছে নতুন করে দেখানোর কিছুই নেই, আমরা প্রতিটা গৃহিণী মোটামুটি এই সমস্ত রান্নাবান্না করতে একদম পটু, তাই না? তো এখানে ঝিঙে আলু একটু ভাজা ভাজা করে নিয়েছি, ঝিঙেটা একটু পরেই দিয়েছিলাম, আগে আলুটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়েছিলাম। সামান্য একটু হলুদ দিয়েছিলাম, নুন দিয়েছিলাম, আর চিনি তো একদম নামানোর আগে দেবো। আর এখন যেটুকু পোস্ত নিয়ে এসেছি সেই পোস্তটাকে বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্তর যা দাম, তো স্বাদ করে পোস্ত খেতে গেলে ভাই ট্যাকের জোর দরকার। তো যাই হোক, কোনো রকমে আর কি ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতনই আর কি পোস্ত দিয়ে আজকে ঝিঙে আলু পোস্ত করেছি। দুবেলার জন্য রাখবো বলে খুব বেশি মাখা মাখা করবো না, হালকা একটু ঝোলঝোল মতোই রাখবো পোস্তটা। আমার শ্বশুরবাড়িতে আবার পোস্তটা বেশ ঝোলঝোল খায় জানো, কিন্তু আমার বাপের বাড়ির দিকে পোস্ত আবার একদম গাঢ় গাঢ় আঠা আঠা মানে মাখা মাখা থাকবে এমন খায়। আর সত্যি বলতে একদম মাখা মাখা পোস্তটাই খেতে বেশি ভালো লাগে। কিন্তু ওই যে এখানে এসে যেহেতু একটু ঝোলঝোল মতো পোস্ত খেতে অভ্যস্ত আমরা, তো সেই জন্যই আর কি একটু ঝোলঝোলই রাখলাম। তো পোস্তটা হতে হতে এইদিকে মোছামুছির কাজটা সেরে নিচ্ছি। এখন তো এখানে আর মশলাপাতির কৌটোগুলো রাখি না, তো ডেইলি আর কি এই জায়গাটা মোছামুছি করাও হয় না। ওই মাঝে সাঝে একটু জিনিসগুলো সরিয়ে হালকা করে একটু মুছে নিলেই হয়ে যায়। রান্না মোটামুটি আমার শেষ পর্যায়ের দিকে, বেসিনের বাসন কটা মাজলে আর এইদিকে তোমার কড়াইটা নামালেই মোটামুটি রান্নাঘরের পার্ট চুকে যাবে। তো দেখো এখানে ডিম আর কী বলে টমেটোটাকে নিয়ে গেছি ফ্রিজে রাখবো বলে, কারণ ওটা জলটা ঝরে গেছে। এবার যদি ফ্রিজে না তুলি তাহলে টমেটোগুলোর অন্তত হালাত খারাপ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ জানলার পর্দাগুলো দেওয়া রয়েছে। সকালবেলার দিকে জানলাটা খোলাই থাকে, 10টা সাড়ে 10টা বাজলেই মোটামুটি পর্দা টর্দা দিয়ে আটকে দিই, তা না হলে এত আলোর তেজ আসে না যে খুলে রাখা যায় না। বলি না বড় বড় জানলা ঠিকই, হাওয়া বাতাস থাকলে খুব ভালো লাগে, কিন্তু যখন এই সূর্যের আলোর তেজ ঢোকে ঘরে তখন আর ভালো লাগে না। যে কী যে অস্থির লাগে, কী যে বিরক্ত লাগে, কি বলবো তোমাদের। তো যাই হোক দেখো এখানে লঙ্কাগুলো ধুয়ে দিয়েছিলাম, তো লঙ্কাগুলো একটু শুকনো কাপড়ের ওপর মেলে দিচ্ছি যাতে জল ঝরিয়ে রাখতে পারি, কারণ জল থেকে গেলেই পচন ধরে যাবে। দেখতেই পেলে কাঁচা লঙ্কার মধ্যে অর্ধেকের বেশি পাকা লঙ্কাই রয়েছে, দেখি ওগুলোকে ভাবছি একটু শুকিয়ে নেবো, তাহলে শুকনো লঙ্কার কাজ হয়ে যাবে। তো চলো বেসিনের বাসনগুলো মেজে এই দিকটা আগে ক্লিয়ার করি। তো এইদিকের কিছু কাজ করতে করতে আমার মোটামুটি পোস্তটা রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ওখানে বাসনগুলো মেজে উপর দিয়ে দিয়েছি, এখানে খুন্তিটা রেখে দিলাম, তরকারিটা কড়াইটার মধ্যেই রেখে দেবো, তো সেই জন্য কড়াইটাকে একবারে ওই দিকে নিয়ে যাব। নিয়ে এই গ্যাসের স্ল্যাবের যে চারিধারটা আছে, গ্যাসটা যেখানে আছে তার নিচের যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটাই এখন মুছবো, কারণ গ্যাসটা যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ তো মুছতে পারবো না। তো সেই জন্য এই ওপরের এই সাইড টাইডগুলো সমস্ত কিছু মুছে রাখি, বিকেলের দিকে এসে তারপরে গ্যাসটাকে আলগা করে মুছে নিই।
তো এখন দেখো ডাকু সিং রেডি হয়ে নিয়েছে। ডাকু সিং যাবে এখন তার মেয়েকে আনতে। দেখতেই পাচ্ছ একদম মুখে ফেট্টি বাঁধা, মাথা ফেট্টি বাঁধা, চশমা টশমা পরে নিয়েছি, একদম সূর্যের আলোর তেজের সাথে মানে যুদ্ধ করার জন্য রেডি করে নিয়েছি নিজেকে। আর এই যে যুদ্ধে বেরিয়ে পড়েছি। এখন এই যুদ্ধ পার করে স্কুলে পৌঁছাতে হবে, সেখান থেকে আবার ফেরার পথে এক যুদ্ধ পার করে বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে। তো দেখতেই পাচ্ছ আলোর তেজ কতটা আর তার মানে প্রখরতা কতটা। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের পর্ব তাহলে এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে আমার সাথে নিতু দিদিভাই দেখা সাক্ষাৎটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না।